চীনের মহাপ্রাচীরের কথা তো আমরা সবাই জানি তাই না? কিন্তু যদি বলি ঠিক এমনই এক বিশাল প্রাচীর ভারতেও ছিল, যা আমাদের ইতিহাস থেকে প্রায় মুছেই ফেলা হয়েছে। চলুন আজ সেই হারিয়ে যাওয়া অধ্যায়ের রহস্যটা একটু খুঁজে বের করা যাক। এটা কিন্তু কোনো সাধারণ দেয়াল নয়। এর দৈর্ঘ্য শুনলে অবাক হতে হয়। ৪,০০০ কিলোমিটারেরও বেশি, মানে লন্ডন থেকে ইস্তাম্বুল পর্যন্ত লম্বা। একবার কল্পনা করুন তো, পুরো ইউরোপ মহাদেশের এমাথা ওমাথা জুড়ে একটা দেওয়াল। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত বিশাল একটা কাঠামো যেটা হাজার হাজার সেনা পাহারা দিত, সেটা কিভাবে আমাদের ইতিহাস থেকে প্রায় উধাও হয়ে গেল? আমরা কেন এর কথা বইপত্রে পড়ি না? এটাই তো সবচেয়ে বড় রহস্য। তো এই দেয়ালের কারণটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, একেবারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে। তখন লবণকে বলা হতো সাদা সোনা, আর এই সাদা সোনা মানে লবণকে ঘিরেই ব্রিটিশরা তাদের শোষণের এক বিশাল সাম্রাজ্য দাঁড় করিয়েছিল। গল্পটা শুরু হয় পলাশী আর বক্সারের যুদ্ধের পর থেকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ক্ষমতার একেবারে চূড়ায়। তারা খুব ভালো করেই বুঝে গিয়েছিল ভারতে রাজত্ব করতে হলে টাকার কোনো বিকল্প নেই। আর টাকার জন্য তারা এমন একটা জিনিসকে টার্গেট করল, যা ছাড়া সাধারণ মানুষের একদিনও চলে না: লবণ। ভাবা যায়, মাত্র একটা বছরে মানে ১৭৮৪-৮৫ সালে কোম্পানি শুধু লবণ বেচে লাভ করেছিল প্রায় ৬২ লক্ষ টাকা। আজকের দিনে এর মূল্য হবে কয়েকশো কোটি টাকা। এই যে বিশাল অঙ্কের মুনাফা, এটাই ছিল ওই ভয়ঙ্কর প্রাচীর তৈরির পেছনের আসল কারণ। তো এত বড় মুনাফা তো ধরে রাখতে হবে তাই না? কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছিল চোরা কারবারিরা। তারা সস্তায় লবণ এনে ব্রিটিশদের ব্যবসায় জল ঢেলে দিচ্ছিল। আর এই চোরাচালান বন্ধ করতে ব্রিটিশরা এমন এক অমানবিক পথ বেছে নিল, যা হলো এই প্রাচীর। শুরুটা হয়েছিল কয়েকটা ছোটখাটো শুল্ক চৌকি দিয়ে, কিন্তু দেখতে দেখতে এটাই ইনল্যান্ড কাস্টমস লাইন নামে এক প্রশাসনিক দ্বৈতে পরিণত হল। এর কাজই ছিল সাধারণ মানুষের থেকে লবণকে দূরে রাখা। আর এই ভয়ঙ্কর প্রাচীর বানানোর দায়িত্ব দেয়া হয়েছিল খুব অদ্ভুত এক মানুষকে। তার নাম ও হিউম। মজার ব্যাপার হলো, তিনি ছিলেন একজন উদ্ভিদ বিজ্ঞানী, মানে গাছপালা নিয়ে গবেষণা করতেন। ভাবুন, একজন প্রকৃতিপ্রেমী মানুষই তৈরি করছেন এমন এক দানবীয় কাঠামো। আর সবচেয়ে বড় আইরনি হল, এই হিউমই কিন্তু পরে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। হিউম কিন্তু ইট বা পাথর ব্যবহার করেননি। তার বুদ্ধিটা ছিল আরও সাংঘাতিক। তিনি বেছে নিলেন কাঁটা গাছ। তার প্ল্যান ছিল এমন একটা জীবন্ত দেয়াল তৈরি করা, যেটা সময়ের সাথে সাথে আরও ঘন, আরও দুর্ভেদ্য হয়ে উঠবে। তিনি তো গর্ব করে বলতেন, এই দেয়াল এতটাই নিখুঁত যে একটা ইঁদুরও এর ভেতর দিয়ে গলে যেতে পারবে না। কিভাবে এটা সম্ভব হল? হিউমের পরিকল্পনা ছিল একেবারে নিখুঁত। তিনি করন্দা, বাবুল, বড়ই এমন সব গাছ বেছে নিয়েছিলেন যেগুলোর কাঁটাগুলো তো ভয়ঙ্কর ছিলই, এমনকি কিছু গাছ ছিল রীতিমতো বিষাক্ত। মানে প্রকৃতির সাহায্যেই তিনি এক ভয়ঙ্কর অস্ত্র তৈরি করেছিলেন। এই দেয়ালের অর্থনৈতিক দিকটা তো ভয়ঙ্কর ছিলই, কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ছিল এর মানবিক প্রভাবটা। চলুন এবার দেখি কিভাবে এই দেয়ালটা লক্ষ লক্ষ সাধারণ মানুষের জীবনে একটা অভিশাপ হয়ে নেমে এসেছিল। দেয়ালটা পাহারা দেওয়ার জন্য ব্রিটিশরা তাদের সেই বিখ্যাত ডিভাইড অ্যান্ড রুল নীতি ব্যবহার করে। প্রায় ১৪,০০০ প্রহরী নিয়োগ করা হয়েছিল। কিন্তু চালাকিটা ছিল অন্য জায়গায়। প্রহরীদের নিয়োগ দেওয়া হতো তাদের নিজেদের এলাকা থেকে শত শত মাইল দূরে। ফলে স্থানীয় মানুষের সাথে তাদের কোনো ভাষাগত বা মানসিক যোগাযোগই তৈরি হতো না। আর এর একটাই উদ্দেশ্য ছিল, যাতে প্রহরীরা কোনো দয়ামায়া না দেখিয়ে চোরাচালান বন্ধ করতে পারে। এর ফল কি হয়েছিল? ব্রিটিশদের নিজেদের রেকর্ডই বলছে, এই দেয়ালের কারণে বাংলায় মানুষের লবণ খাওয়ার পরিমাণ অর্ধেকেরও নিচে নেমে গিয়েছিল। ভাবুন তো একবার, শরীর ঠিক রাখতে লবণ কতটা জরুরি। লবণের অভাবে অপুষ্টি, নানা রকম রোগ, এমনকি মৃত্যু পর্যন্ত হচ্ছিল। সামান্য এক চিমটি লবণের জন্য মানুষকে জীবন দিতে হচ্ছিল। শোষণের মাত্রাটা ছিল অবিশ্বাস্য। তুলনাটা করলেই বোঝা যাবে। ব্রিটেনে একজন শ্রমিক খুব সস্তায় লবণ কিনতে পারত, অথচ ভারতে একজন সাধারণ শ্রমিককে সমপরিমাণ লবণ কেনার জন্য তার প্রায় ২ মাসের পুরো মাইনেটাই খরচ করতে হতো, মানে প্রায় ২০ গুণ বেশি দাম। এই ব্যবস্থাটা এতটাই নিষ্ঠুর ছিল যে একজন ব্রিটিশ ইতিহাসবিদ
জন স্ট্র্যাচি নিজেই এটাকে মনস্ট্রেস বা দানবীয় বলে উল্লেখ করেছেন। একবার ভেবে দেখুন, যখন নিজেদের লোকেরাই এর সমালোচনা করতে বাধ্য হচ্ছে, তখন এর আসল রূপটা কতটা ভয়ঙ্কর ছিল। আচ্ছা, দেয়ালটা যদি এতই কাজের ছিল, তাহলে 1879 সাল নাগাদ এটাকে তুলে দেওয়া হলো কেন? কোনো মানবিক কারণে? না, একদমই না। কারণটা ছিল পিওর বিজনেস। ব্রিটিশরা ততদিনে ভারতের রেলপথের জাল বিছিয়ে ফেলেছে। তারা দেখল এই কাটাগাছের দেয়াল রক্ষণাবেক্ষণের চেয়ে ট্রেনে করে লবণ দেশের সব জায়গায় পৌঁছে দেওয়া এবং উৎস থেকেই লবণকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ আর লাভজনক। অর্থাৎ প্রযুক্তির উন্নতির কাছে এই দেওয়ালটা হেরে গেল, কোনো দয়ার কারণে নয়। দেয়ালটা তো চলে গেল, কিন্তু শোষণ একটু কমল না। উল্টে ব্রিটিশরা 1882 সালে ইন্ডিয়া সল্ট অ্যাক্ট নামে আরও কঠোর একটা আইন নিয়ে এলো। এই আইন অনুযায়ী ব্রিটিশদের একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা হল, আর ভারতীয়দের নিজেদের ব্যবহারের জন্য লবণ তৈরি করাটাও একটা অপরাধ হয়ে দাঁড়ালো। তো সেই কাঁটাগাছের দেয়ালটা একসময় মাটিতে মিশে গেল, কিন্তু ওটা যে ভয়ঙ্কর শোষণ আর দমনের প্রতীক ছিল, সেই স্মৃতিটা রয়ে গেল। আর সেই ক্ষত থেকেই জন্ম নিল ভারতের ইতিহাসের অন্যতম সেরা এক প্রতিবাদ। কয়েক দশক পরে ঠিক এই অমানবিক লবণ করের বিরুদ্ধেই রুখে দাঁড়ালেন মহাত্মা গান্ধী। তিনি এই করকে বলেছিলেন মানবতার সবচেয়ে অমানবিক কর। 1930 সালে তার সেই বিখ্যাত ডান্ডি মার্চ ছিল আসলে ওই অদৃশ্য প্রাচীরের বিরুদ্ধেই এক জোরালো প্রতিবাদ। এক মুঠো লবণ হাতে তুলে নিয়ে তিনি ব্রিটিশ সাম্রাজ্যের ভিতটাই নাড়িয়ে দিয়েছিলেন। ভারতের এই হারিয়ে যাওয়া মহাপ্রাচীরের গল্পটা আমাদের একটা জরুরি কথা মনে করিয়ে দেয়। ইতিহাস মানে শুধু যা লেখা আছে তাই নয়, ইতিহাস মানে সেটাও যা মুছে ফেলা হয়েছে। যদি 4000 কিলোমিটার লম্বা একটা দেয়াল আমাদের স্মৃতি থেকে মুছে ফেলা যায়, তাহলে ভাবুন তো আরও কত সত্যি ইতিহাস আমাদের চোখের সামনেই হয়তো আড়াল হয়ে আছে, যা আমরা এখনও জানিই না।